এই সরকারের মেয়াদ 4 বছরের কথা বলেননি প্রধান উপদেষ্টা, দাবি প্রেস সচিবের। খুব শিগগিরই নির্বাচন কমিশনের নাম ঘোষণার আশ্বাস। রাজধানীর উত্তরা থেকে সাবেক মন্ত্রী কামরুল ইসলাম গ্রেফতার, আদালতে হাজির করা হতে পারে আজই। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 32 করে প্রজ্ঞাপন, রাষ্ট্রপতির অধ্যাদেশে কার্যকর। 44তম বিসিএস এর মৌখিক পরীক্ষা বাতিল। এবং ঘূর্ণিঝড় ডানার প্রভাবে চলতি মৌসুমে পিছিয়ে পড়েছে পেঁয়াজের আবাদ, অতিবৃষ্টিতে ফলন কমার আশঙ্কায় দৌলতপুরের চাষিরা। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম। আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। সময় নির্ধারণ না হলেও খুব শিগগিরই নির্বাচন কমিশনের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। ইতোমধ্যেই নারী, শ্রম, স্বাস্থ্য, গণমাধ্যম ও স্থানীয় সরকার কমিশন গঠন করা হয়েছে বলেও জানান তিনি। আর আল জাজিরার দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছর হবে এমন বক্তব্য দেননি বলে দাবি করেন প্রেস সচিব শফিকুল আলম। সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তারা। এ সময় স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনরত তিতুমির কলেজের শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বানও জানান প্রেস সচিব। কমিশনের ফুল মেম্বার্স অ্যানাউন্স করা হয়েছে। তাদের মধ্যে নারী বিষয়ক সংস্কার কমিশন, স্বাস্থ্য খাত সংস্কার কমিশন এবং স্থানীয় সরকার সংস্কার কমিশন ও গণমাধ্যম সংস্কার কমিশনের মেম্বারদের তালিকা দেওয়া হয়েছে। তিতুমির কলেজের ভাই বোনদের আমরা বলবো যে আপনারা শান্ত হন, আপনাদের সাথে অবশ্যই কথা হবে। এটা কলেজের সবার সাথে এক ধরনের কনসালটেশন তো হচ্ছে, সামনে এটা হবে। এটার একটা আশু আমরা এটা মনে করি যে এটার একটা সমাধান হবে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে রাজধানীর উত্তরা 12 নম্বর সেক্টর থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত 11টার দিকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে রাতে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। আজ তাকে আদালতে হাজির করা হবে। সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা 32 বছর করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সোমবার সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণে অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি। আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে বিষয়ে গেজেট বিজ্ঞপ্তি জারি করা হয়। এর আগে উপদেষ্টা পরিষদের সভায় সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা 32 বছর করার সিদ্ধান্ত নেয় সরকার। 44তম বিসিএস এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থীর মৌখিক পরীক্ষা বাতিল করেছে কর্তৃপক্ষ। 45তম বিসিএস এর লিখিত পরীক্ষার সব উত্তরপত্র তৃতীয় পরীক্ষক দিয়ে মূল্যায়ন করা হবে। আর 46তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল আবারও প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি। সোমবার চলমান ক্যাডার ও নন ক্যাডার পরীক্ষা নিয়ে কমিশনের সিদ্ধান্ত জানানো হয়। কমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নব নিয়োগপ্রাপ্ত কর্ম কমিশনের চেয়ারম্যান ও 8 জন সদস্য কমিশনের সভায় 44তম, 45তম, 46তম বিসিএস পরীক্ষা সহ বিভিন্ন নন ক্যাডার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, সন্দেহ সংক্রান্ত সব বিষয়ে গুরুত্ব সহকারে আলোচনা করা হয়। সীমিত আয়ের মানুষের কাছে কদর বাড়ছে তুলনামূলক নিম্নমানের পেঁয়াজের। রাজধানীর 11 নম্বর আড়ত থেকে মানহীন পচা পেঁয়াজ চলে যাচ্ছে বিভিন্ন খুচরা বাজারে, যা মিলছে 40 থেকে 60 টাকায়। অভিযোগ আছে, আমদানি করা পেঁয়াজ গোপনে মজুদ রেখে বাজার অস্থিতিশীল করে রেখেছে একটি চক্র। এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে থিতু হবে না বাজার। সুরাইয়া মুনির রিপোর্ট। মিরপুর 11 নম্বর পেঁয়াজের আড়ত। এখানে শুকানো হচ্ছে মানহীন পচা পেঁয়াজ। একদল নারী এসব থেকে তুলনামূলক ভালো পেঁয়াজ বাছাই করছেন বিক্রির জন্য। একবারে পচাটা ওটা ডাস্টবিনে ফেলাইতেছি, আর যেটা নিম্নটা ওইখানে থুইতাছি, আর ভালোটা আলাদা থুইতাছি। এসব পেঁয়াজ চলে যাচ্ছে বিভিন্ন খুচরা বাজারে। প্রকারভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে
40 থেকে 60 টাকায়, যা সীমিত আর মানুষের জন্য স্বস্তির খোরাক। গরিব মানুষ নিয়ে খাচ্ছে অনেক, কি করবো, এটা দাম বেশি, ওটার দাম কম। প্রচার প্রাইস নিচ্ছি, সেটার জন্য তো আমাদের শারীরিক কোনো ক্ষতি হচ্ছে, আর যদি আমাদের শারীরিক ক্ষতি হয় সেটা দায়ভার কে নেবে? সরকার নেবে। বাজার দর আর কি বলবো, যেভাবে বেশি হয় ওইভাবে তো কিনে নিয়ে খাইতে। পেঁয়াজের দাম, এইটা দাম, ওইটা দাম, সবার তো দামই বাড়ছে, দাম তো কম কম কোন জায়গা থেকে আমরা দেখছি না। বর্তমানে ভালো মানের পেঁয়াজের দাম 150 ছাড়িয়েছে। অভিযোগ আছে, আমদানি করা পেঁয়াজ মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছে একটি চক্র। গাড়ির মাল ওই জায়গাতে ঠিকই ভালো মাল পাঠায়, কোনো রাস্তা রাখা দেয় বা কোনো চিপা পাস জায়গা পাইলে আটকে রেখে দেয়, তেল পাড়া রেখে রেখে দেয়। যদি একটু দাম বাড়াইতে পারে তাহলে গাড়ি ঢুকায়, জায়গা আটকে রাখে, আর এই দেয় সে পেজ পচে, এরপরে পেজ তারপরও এরা কমে ছাড়বে না। আড়তদাররা বলছেন, বন্যার কারণে ইন্দোনেশিয়া, মিয়ানমার ও ভারতীয় পেঁয়াজের কিছু চালান ক্ষতিগ্রস্ত হয়েছে। সেসবই এখন কম দামে বিক্রি করা হচ্ছে। পানিতে পেঁয়াজ ভিজার কারণে পেঁয়াজ টিকসই হচ্ছে না। ওখান থেকে মাল লোড দিয়ে যখন বাংলা পর্যন্ত আসতে আসতে অনেক পেঁয়াজ পচে যায়। মালিকে দেখে না যে ট্রাকের মধ্যে কি মাল দিছে, টাকা পাঠাইছে, মাল দিয়ে দিছে, আইনা খুলে দেখে যে এই মাল। পেঁয়াজের বাজার স্বাভাবিক রাখতে সরকারি তদারকি সংস্থাকে কঠোর হওয়া সহ সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্বল্প আয়ের মানুষ। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। ঘূর্ণিঝড় ডানার প্রভাবে এ মৌসুমে পিছিয়ে পড়েছে পেঁয়াজ চাষিরা। বেশি বৃষ্টিপাতের কারণে অন্য বছরের তুলনায় ফলনও এবার অনেক কম হবে। লোকসান এড়াতে মুড়ি কাটা পেঁয়াজ চাষে ব্যস্ত সময় পার করছেন কুষ্টিয়ার দৌলতপুরের চাষিরা। তাদের সব রকম সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। মঞ্জারুল ইসলাম খোকনের প্রতিবেদন, জানাচ্ছেন নুসরাত জাহান ইমা। ঘূর্ণিঝড় ডানার প্রভাবে কুষ্টিয়ায় এবছর মুড়ি কাটা পেঁয়াজ চাষ করতে বিঘা প্রতি খরচ হচ্ছে 80 থেকে 90 হাজার টাকা। আবার অধিক বৃষ্টিপাতের কারণে গত বছরের তুলনায় ফলনও অনেক কম হবে। তবে লোকসানের বিষয়টি মাথায় নিয়েই চাষ হচ্ছে পেঁয়াজ। বাইরে থেকে পেঁয়াজের আমদানি বন্ধ থাকলে ভালো দাম পাবার আশা করছেন চাষিরা। সবকিছুই করছে, কিন্তু অনুদান সরকার যদি চাষিকে কিছু দেয় তাতে সব উপকার হতো। কৃষি অফিসার তো সব সময়তে আসে, আমার দেখাশোনার পাশে থাকে। গেল মৌসুমের তুলনায় এবার পেঁয়াজ চাষে খরচ বেশি হবে, তাই লক্ষ্যমাত্রা ছিল 2773 হেক্টর জমি। কিন্তু বাজার দর ভালো থাকায় দৌলতপুর উপজেলাতেই ইতিমধ্যে প্রায় 2570 হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়েছে এবং এখনো চলমান আছে। বৃষ্টির কারণে এবার পেঁয়াজের উৎপাদন কম হচ্ছে, এমনটা জানিয়েছে চাষিরা। বৃষ্টির কারণে যারা রোপণ করছিল তাদেরও 12 আনা পরিমাণ, মানে 75% ফসল বিনষ্ট হয়। 1.5 বিঘি ভুঁই পেঁয়াজ লাগিয়েছি, তাতে আমার কমপক্ষে 1,30,000 থেকে 40,000 খরচ। এই পেঁয়াজটা বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। রোগবালাইয়ের ক্ষেত্রে কোনো ধরনের সহযোগিতা চাইলে দ্রুত সমাধানের চেষ্টা করছে কৃষি বিভাগ। প্রতিদিনই মাঠ পরিদর্শন করছে কৃষি কর্মকর্তারা। কৃষকরা তো এই পর্যায়ে একদম হতাশ হওয়ার কোনো কারণ নাই। যে পর্যন্ত আছে এটাতেই এখনো পরিচর্যা করেন, আর পুনরায় আবার লাগানোর কথা বলা হয়েছে। পেঁয়াজ চাষের জন্য চাষিদের উদ্বুদ্ধ করা হচ্ছে, তাই এবার লক্ষ্যমাত্রা অতিক্রম করার সম্ভাবনা আছে, এমনটাই জানালেন এই কর্মকর্তা। দৌলতপুর উপজেলায় 2773 হেক্টর জমিতে মুড়ি কাটা পেঁয়াজ লাগানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এখন পর্যন্ত 2570 হেক্টর জমিতে আমাদের পেঁয়াজ লাগানো হয়েছে, তবে এখনো লাগানো হচ্ছে। আমরা আশা করছি আমাদের লক্ষ্যমাত্রা পূরণ হয়ে আরো বেশি আমরা লাগাতে পারবো। আর ফলন ও দাম ভালো পেলে আগামীতেও মুড়ি কাটা পেঁয়াজ চাষ বাড়বে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। বুশরাত জাহান, মোহনা সংবাদ। ময়মনসিংহের ফুলবাড়িয়ার দেউখোলা ইউনিয়ন ভূমি অফিসের নেই কোনো নিজস্ব ভবন। ভাড়া করা আধা পাকা ছোট্ট 2 রুমেই গাদাগাদি করে সেবা নেন গ্রহীতারা। এতে ভোগান্তির পাশাপাশি জমি সংক্রান্ত মূল্যবান কাগজপত্রও রয়েছে নিরাপত্তাহীনতায়। সমস্যা সমাধানে নতুন ভবন নির্মাণের কথা জানান ফুলবাড়িয়ার সহকারী কমিশনার। রুবায়াত বাপির প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার দেউখোলা ইউনিয়ন ভূমি অফিসের নিজস্ব ভবন না থাকায় আধা পাকা ছোট্ট 2 রুমের মধ্যেই চলে কাজ। তাতে কখনো গাদাগাদি করে বসে, কখনো বা অফিসের বাইরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় সেবা গ্রহীতাদের। মূল্যবান কাগজপত্রও পড়ে থাকে নিরাপত্তাহীনতায়, অথচ ভূমি অফিসের নিজস্ব জমি সহ অসংখ্য খাস জমি রয়েছে। 4-5 জন লোক একসাথে হয়ে যায়, তাহলে এখানে বসার মতো জায়গা নেই। প্লাস
এখানে আপনার এই ভিতর দিয়ে একটু চলাচল করার মতো সুবিধা নেই। এই জন্য একটা ভূমি অফিস, এটা আমাদের দেওখোলাবাসী সব পাশাপাশি যে সবারই দাবি। আমরা সরকারি জায়গা চাই, সরকারি জায়গার মধ্যে অফিস থাকি, কিন্তু ভাড়ার দরকার নাই, বসা জানা। ভূমি অফিসটির নিজস্ব ভবন থাকলে ভোগান্তি লাঘব হতো জানান দেওখোলা ইউনিয়ন পরিষদ সচিব। নাইবের যে অফিসটা, এটা মূলত একটা ভালো হেডকোয়ার্টার জায়গা থাকলে ভালো হতো। ইউনিয়ন পরিষদ আছে, এখানে পাশাপাশি থাকলে একটু বেশি জনগণের সুবিধা। বিষয়টি ভূমি অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবহিত আছেন বলে জানান দেওখোলা ইউনিয়ন ভূমি অফিস কর্মকর্তা বিজয় কুমার মিত্র। অস্থায়ীভাবে কার্যক্রমটা এখানে চলতেছে, অফিস নিজস্ব ভবন না থাকায় এটা আমাদের প্রস্তাব দেওয়া আছে, সরকারিভাবে এটা অফিস নিজস্ব অফিস হওয়ার প্রক্রিয়াধীন আছে। আর ইতিমধ্যেই ভবন নির্মাণের প্রস্তাবনা পাঠানো হয়েছে এমনটাই জানালেন ফুলবাড়িয়া সহকারী কমিশনার। নতুন ভবন নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে, তো হচ্ছে যে আশা করি দ্রুতই হচ্ছে যে নিজস্ব ভবনে যাবে আমাদের অফিসটা। 9টি গ্রামের প্রায় 27,000 জনসংখ্যার দেওখোলা ইউনিয়নের মানুষের আধুনিক ভূমি সেবা পেতে একটি নতুন ভবন নির্মাণ করবে সরকার, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। আফরিন পপি, মোহনা সংবাদ। রাজধানী সহ সারা দেশে ডেঙ্গু সংক্রমণ দিন দিন বেড়েই চলছে। এতে একদিনে আরও 6 জনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে আরও 1083 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে চট্টগ্রামে 24 ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও 2 জনের মৃত্যু হয়েছে। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালটিতে এখনও 35 জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। ডেঙ্গু পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যোগ দিবেন সহকর্মী সুমন কুমার দে। সুমন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, জানতে চাচ্ছি যে চট্টগ্রামের ডেঙ্গু পরিস্থিতির আজকের সবশেষ কি তথ্য আপনার কাছে আছে? আমি এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রয়েছি। গত পরশুদিন অর্থাৎ রোববার 2 জন মারা গিয়েছেন এবং নতুন করে গত 24 ঘন্টায় 35 জন আক্রান্ত হয়েছে ডেঙ্গুতে। আমি যদি আপনাকে চলতি বছরের হিসাবটা বলি, চলতি বছরে এই নভেম্বর পর্যন্ত, মানে আজকে পর্যন্ত 39 জনের মৃত্যু হয়েছে এবং তাদের মধ্যে 15 জন পুরুষ, 20 জন নারী, 4 জন শিশু রয়েছে। আমি সারা বছরের যে চিত্রটা যদি আপনাকে জানাই, গত জানুয়ারিতে মারা গিয়েছেন 2 জন, মার্চ মাসে 1 জন, জুলাইয়ে 1 জন, সেপ্টেম্বরে 11 জন, আগস্টে 1 জন, এই অক্টোবরে 9 জন এবং চলতি মাসে, এই যে নভেম্বরের চলতি মাসে আজকে প্রায় 14 জনের মৃত্যু হয়েছে। এবং চট্টগ্রাম যে মেডিকেল কলেজ সহ চট্টগ্রাম যে সরকারি হাসপাতাল রয়েছে, আসলে পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন এবং সিভিল সার্জন যে উপজেলাগুলো রয়েছে পর্যাপ্ত পরিমাণ তাদের ওষুধ সহ সবকিছু কিন্তু করে যাচ্ছেন। আর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু এখন দৃশ্যমান যে মশক নিধন ওষুধ কিন্তু ছিটানো হচ্ছে। নতুন মেয়র যেহেতু এসেছেন, তিনি বিভিন্ন প্রোগ্রাম করছেন এবং আশেপাশের মানুষজন যারা রয়েছে বাড়িঘরে তাদেরকে সচেতন করছেন এবং বাড়ির আশপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কিন্তু তিনি লিফলেট বিতরণ করছেন এবং মাইকিং করছেন। তিনি বলছেন আসলে গত মেয়র না থাকার কারণে যে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে গিয়েছিল সেটি হয়তো ধীরে ধীরে কমতে শুরু করেছে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি আক্রান্তের সংখ্যা কিন্তু কমছে। আক্রান্তের সংখ্যা কমছে, কিন্তু এই নভেম্বর মাসে এখন পর্যন্ত 14 জনের মৃত্যু হয়েছে। তো চিকিৎসকেরা বলছেন যদি সচেতন মানুষ যদি সচেতন হয় তাহলে এই মৃত্যুর হার কিছুটা হলেও কমানো যাবে এবং সবাইকে সতর্ক থাকার জন্য পরামর্শ দিয়েছেন। তো চট্টগ্রাম থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। অলি সুমন, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। চট্টগ্রাম থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর বলছিলেন সুমন কুমার দে। আওয়ামী লীগের মতো স্বৈরাচারী শাসন ব্যবস্থা বাংলাদেশে আর আসতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। ফরিদপুরের কোনাগ্রামে উপজেলা বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্তব্য করেন তিনি। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদেরকে নিয়ে নিরীহদের আসামি করে মামলা বাণিজ্যের অভিযোগে মিথ্যা অপপ্রচার উল্লেখ করে সংবাদ সম্মেলন করেছেন রংপুর মহানগরের বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু। অন্যদিকে ফরিদপুরে
অম্বিকা ময়দানে সারা দেশে জেলা ও মহানগর ভিত্তিক সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে এক সভা অনুষ্ঠিত হয়। এতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মুনায়েম মুন্না বলেন, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে। দেশের বাইরের খবর। অগ্নিগর্ভ পরিস্থিতি বিরাজ করছে ভারতের মণিপুরে। উত্তেজনা, হিংসা ও অশান্তির নতুন কেন্দ্র হয়ে উঠেছে জিরিবাম জেলা। রোববার জেলার বাবুপাড়া এলাকায় উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে গুলি চালায় পুলিশ। এতে এক যুবকের মৃত্যু হয়। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। অশান্তি বেড়েই চলেছে ভারতের মণিপুরে। মেইতেই জনগোষ্ঠীর কিছু ব্যক্তির মরদেহ পাওয়া যেতেই ফের শুরু হয়েছে বিক্ষোভ। সোমবার জিরিবাম জেলার বাবুপাড়া এলাকায় উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে গুলি চালায় পুলিশ। এই সময় গুলিবিদ্ধ হয়ে এক যুবকের মৃত্যু হয়। এদিকে জিরিবাম থানার ঢিলছোড়া এলাকায় বিজেপি ও কংগ্রেসের দুটি দলীয় দফতরে আগুন দেওয়া সহ রাজধানী ইম্ফলে বিজেপির দফতরে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। এর আগে গত সোমবার জিরিবাম সীমান্ত অঞ্চল থেকে 6 জনকে অপহরণ করা হয়। এই ঘটনায় এ পর্যন্ত 25 জনকে গ্রেফতার করেছে মণিপুর পুলিশ। তারা সবাই ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম এবং বিষ্ণুপুর এলাকার বাসিন্দা। রাজধানী ইম্ফল সহ বিস্তীর্ণ এলাকায় জারি করা হয়েছে কারফিউ। তবে এর মধ্যে জিরিবামের অন্তত 5টি গির্জা, স্কুল, পেট্রোল পাম্প ও বাড়িঘর ভাঙচুর করা হয়। কোথাও কোথাও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে সেনাবাহিনী। এদিকে বিজেপির মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করেছে ন্যাশনাল পিপলস পার্টি। গত 1.5 বছর ধরে পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থ হওয়ায় তাদের পক্ষে থাকা সম্ভব নয় বলে জানিয়েছেন দলের সভাপতি কনরাড সাংমা। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। ধন্যবাদ। এর সাথে শেষ করছি মোহনা সংবাদ। যাওয়ার আগে শিরোনামগুলো জানাবো আগে। এ সরকারের মেয়াদ 4 বছরের কথা বলেননি প্রধান উপদেষ্টা। দাবি প্রেস সচিবের। খুব শিগগিরই নির্বাচন কমিশনের নাম ঘোষণার আশ্বাস। রাজধানীর উত্তরা থেকে সাবেক মন্ত্রী কামরুল ইসলাম গ্রেফতার। আদালতে হাজির করা হতে পারে আজই। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 32 করে প্রজ্ঞাপন। রাষ্ট্রপতির অধ্যাদেশে কার্যকর। 44তম বিসিএস এর মৌখিক পরীক্ষা বাতিল। এবং ঘূর্ণিঝড় ডানার প্রভাবে চলতি মৌসুমে পিছিয়ে পড়েছে পেঁয়াজের আবাদ। অতিবৃষ্টিতে ফলন কমার আশঙ্কায় দৌলতপুরের চাষিরা। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। তার আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।